3। প্রিয় দর্শক, সবাইকে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনিক বাংলা খবর পত্রিকার আয়োজনে আমাদের আজকের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি গুণী দুজন সাংবাদিক। প্রথমেই আমাদের সাথে আছেন সাংবাদিক, দৈনিক বাংলা খবর পত্রিকার প্রধান সম্পাদক এবং প্রেস ক্লাবের সম্মানিত সদস্য কিরণ শর্মা, এবং সেই সাথে আমাদের স্টুডিওতে আছেন গুণী সাংবাদিক কামাল পারভেজ। ভাইয়া, আপনাদেরকে স্বাগত আমাদের আজকের এই আয়োজনে। কেমন আছেন? ভালো আছি। আজকে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, সেই সাথে সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠানে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। প্রথমেই আমি বাংলাদেশের জাতীয় দৈনিক এবং স্থানীয় পত্রিকাগুলোর প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি পড়ছি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান, এবং এরপরে চূড়ান্ত ফলে কার কত আসন, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী, দৃষ্টি এখন মন্ত্রিসভায়, এনসিপির ৬ নেতা যাচ্ছেন সংসদে, গণভোটে হ্যাঁ ৪,৮০,০০,০০০, না ২,২৫,০০,০০০। এরপরেই জাতীয় দৈনিক কালের কণ্ঠ, তারা যে প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদটি করেছে, ৫৯ আসনে ভোট ৭০%-এরও বেশি, তারেক রহমানকে মোদির ফোন, অভিনন্দন, একসঙ্গে কাজ করার প্রত্যাশা। এরপরে দৈনিক আজাদী, তারেক রহমানের কাঁধেই দেশ পরিচালনার ভার। বিএনপি এককভাবে ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী। এই ছিল আমাদের আজকের জাতীয় এবং স্থানীয় পত্রিকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংবাদ। চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই দৈনিক বাংলা খবর পত্রিকার সম্মানিত প্রধান সম্পাদক কিরণ শর্মার কাছে জানতে চাইব, ৫৯ আসনে ভোট ৭০%-এরও বেশি। বিএনপি ভোটের মাঠে অনেকটা ভোট বেশি পেয়ে কিন্তু তারা সরকার গঠন করতে যাচ্ছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। গত ১২ ফেব্রুয়ারি যে গণভোট এবং বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এই নির্বাচনটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য একটি দেশের জন্য অবশ্যই নির্বাচন প্রয়োজন। সেই দিকে লক্ষ্য রেখেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসীনের পর যে কমিটমেন্ট তাদের ছিল যে আমরা বেশি সময় নয়, আমরা কিছু সংস্কার কাজ শেষ করে আমরা যথাসময়ে নির্বাচন দেব, এবং সেই কারণেই অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল লোক যারা আছেন, অনেক আলোচনা আছে, সমালোচনা আছে, তারপর তাদেরকে ধন্যবাদ দেবো এই কারণে যে তারা নির্বাচন দেওয়ার জন্য সরকার যে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি রক্ষা করেছেন। সেই নির্বাচনে বাংলাদেশে অতীতে সকল নির্বাচনে আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে যে নির্বাচনের সময় যে একটা সহিংসতা, এবং এই সহিংসতার মধ্যে দিয়ে দেখা যায় অনেক বড় ঘটনা ঘটে, অনেক লোক মারা যায়, অনেক লোক বঙ্গুত্ববরণ করে, অনেক বোমাবাজি হয়, অনেক অস্ত্রবাজি হয়। আমরা গণমাধ্যমের বিভিন্ন পর্যায় থেকে শুনে আসছিলাম যে এরকম অনেক কিছুই হবে, কিন্তু সব কিছুকেই জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে আমরা দেখলাম যে একটা শান্তিপূর্ণ দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ছোটখাটো এগুলো বলা যাবে যে কোনো অতীতের কোনো রেকর্ডের কাছাকাছি বা ওই রেকর্ডকে স্পর্শ করেনি, বরং
আমরা দেখলাম যে শান্তিপূর্ণভাবেই নির্বাচনটি হয়েছে, যার যার মতো করে যারা কেন্দ্রে গিয়েছে, যার যার মতো ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পেরেছে। তো এই যে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জিনিসটা লক্ষ্য করলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করেছে। আর পাশাপাশি যে বিরোধী দল হিসেবে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলাম, বাংলাদেশের 1971 পরবর্তী যত নির্বাচন ছিল সেই নির্বাচনগুলোতে কখনো 3টা, কখনো 17টা এইভাবে আসনগুলো পেয়ে আসছিল। তো এবার নির্বাচনে তারা অনেক দূরে গিয়েছে, এটাকে খাটো করে দেখার সুযোগ নেই। আমরা দেখতেছি যে তারা এই যে 68টা আসন এককভাবে তারা পেয়েছে, এবং তাদের সহযোগী হিসেবে আরও এনসিপি, একটা নতুন রাজনৈতিক দল, যেটা তারা যাদের রাজনীতির সোজা বলতে একটা শিশু, তারাও 6টি আসন পেয়েছে। আমরা এই জিনিসগুলো রাজনীতিতে যে একটা বাতাস, রাজনীতির মধ্যে যে ভিন্নতা, রাজনীতির মধ্যে যে একটা নতুন কিছুর আভাস, আমরা এ থেকে আমাদেরকে সাধারণ মানুষকে এবং রাজনীতিবিদদেরকে এটা শিক্ষা নিতে হবে যে রাজনীতিতে সহনশীল হতে হবে, রাজনীতি প্রতিহিংসা পরায়ণ বা অপরের প্রতি রুক্ষ আচরণ, খালি বৈষম্যের বিরোধিতার খাতিরে বিরোধিতা, এরকম কুটি করা চলবে না। এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের আগামী এই সরকার তথা দেশের ভবিষ্যৎ, অর্থনীতি এবং সামাজিক অনেক কিছু নির্ভর করবে। তো আমরা আশা করি যে এই নির্বাচনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং সরকার গঠন করবে, এবং যেটাই বলছিলেন যে 59 আসনে ভোট পেয়েছে, 70% বেশি। তো এইটা একটা বিশাল ব্যাপার যে বেশি এই আসনগুলিতে বেশি ভোট পড়েছে, আবার পক্ষান্তরে আবার কোনো কোনো আসনগুলিতে, পরবর্তী অন্যান্য আসনগুলিতে আর কম পেয়েছে। তো এইটা একটা পজিটিভ নিউজ। আর পক্ষান্তরে দেখা যায় কোনো কোনো আসনে অনেক আবার ভোট কমও পড়েছে। তো সব মিলিয়ে নির্বাচন কমিশন যে আমাদেরকে একটা মেসেজ দিয়েছিল যে আমরা 60%-এর মতো আমরা ভোট পড়বে, তো মনে হয় অ্যাভারেজে কাছাকাছি চলে গেছে। কোনো কোনো কেন্দ্রে আসলে বিশেষ করে জামায়াত এবং এনসিপি তারা কিন্তু অভিযোগ তুলেছেন যে কারচুপি। আর সেক্ষেত্রে কি সে কেন্দ্র বা ভোট কেন্দ্রগুলোতে আসলে পুনর্নির্বাচন হওয়ার কোনো সুযোগ আছে কিনা? এটা অতীতে আমরা নির্বাচনগুলো প্রার্থীরা নির্বাচনের আগেও অনেকেই বলেন যে আমরা জয়লাভ করবো, আমি জয়লাভ করব। নির্বাচনের পরেও অনেকের একটা থাকে যে নিজের আকাঙ্ক্ষা, যে বাসনা, যে আমরা নির্বাচনে এত কষ্ট করেছি, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি নির্বাচিত হব, এবং আমাকে আমার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, এখানে কারচুপি হয়েছে, এখানে নানান ধরনের কারিশমা হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল কারচুপি, নানান ধরনের কথা যে যার মতো করে বলুক না কেন, নির্বাচন কমিশন আমরা লক্ষ্য করেছি, এবং যে নির্বাচন কমিশনের দায়িত্বে নিয়োজিত যারা জেলা পর্যায়ে রিটার্নিং অফিসার, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবার ঘোষণা করেছে, এবং যত আপত্তি নির্বাচন কমিশন একদম উড়িয়ে দিয়েছে যে এই যা করার ওখানে করা হয়েছে, নতুন করে গণার বা বলার কোনো সুযোগ নেই। তারপরেও আমাদের দেশের যে রাজনীতিতে এগুলো কথা হতেই পারে, পরবর্তী পর্যায়ে তারা যদি সেখানে সন্তুষ্ট না হয়, পরও আদালতে বা অন্য পর্যায়ে যাওয়ার সুযোগ আছে। মনে হয় নির্বাচন কমিশন যে এবার যে সিদ্ধান্তটি নিয়েছে এবং সেটি করেছে, কাজে এর উপরে আপিল করে মনে হয় না তেমন কোনো ফল, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে মনে করি কোনো ফল লাভ হবে। যাই হোক, সরকার গঠনের পর আসলে দেশে শান্তি আসবে, স্বস্তি আসবে, আমরা সেটাই মনে করছি। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি সিনিয়র গুণী সাংবাদিক কামাল পারভেজের কাছে। ভাইয়া, আপনার কাছে জানতে চাই, তারেক রহমানকে মোদির ফোন, অভিনন্দন, একসঙ্গে কাজ করার প্রত্যাশা। গত 24 সালের যে 5 আগস্টের পর থেকে আমরা স্বভাবতই জানি যে ভারতের সাথে আমাদের অনেকটাই দূরত্ব বেড়েছে। আমদানি রপ্তানি প্রতিটা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, যে ভারতের সাথে আমাদের যে একটা যোগাযোগ ছিল, মানে সেখান থেকে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বিএনপি সরকার গঠন করার পর আসলে এই বিষয়টা বা আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে কিনা?
আপনি কি মনে করছেন? ধন্যবাদ সুমাকে। আমরা আসলে বিগত সময়ে বিগত সময় বলতে যে সেই 2009-এর নির্বাচনের পর, প্রায় 4টা নির্বাচনের পর পঞ্চমতম নির্বাচনে আমরা যে ফলাফল দেখলাম এবং অন্তর্বর্তী সরকারের যে ক্ষমতা প্লাস অন্তর্বর্তী সরকার যেই তাদের যে প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পেরেছে এবং রক্ষা করে যত সময় তারা নির্বাচন তার জন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। তার সাথে এই নির্বাচনটাকে আমি একটু আগে আপনার যে বিষয়টা হচ্ছে যে মোদী সরকারের যে চিঠিপত্র বা ধন্যবাদ, সেটা আমি একটু পরে আসতেছি 1 মিনিট পর। তার আগে আমি বলবো যে এই বর্তমান নির্বাচন 12 তারিখের যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, অনেকের ছিল, সুষ্ঠু হচ্ছে কিনা বা সরকার আসলে ডক্টর ইউনূস সরকার এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছে কিনা শেষ পর্যন্ত, কারণ ওনার তো ওই ধরনের হাক ডাক দেখছি না, তার কথাবার্তা বুঝতেছি না, এই অনেক নানান ধরনের কথা ছিল। উনি এই নির্বাচন কোনো ফল করতেছে kiনা বা ব্যর্থ হবে কিনা, এটা একটা রিমার্ক ছিল। আবার অনেক সময় দেখা গেছে স্পষ্টভাবে আমরা দেখেছি, জানতেছি যে ডক্টর ইউনূস মনে হয় জামাতের সাথে আঘাত করেছে, জামাতকে ক্ষমতায় আনছে, এই ধরনের কিন্তু একটা পুরো রিমার্ক ছিল মাঠে। দ্বিতীয় হচ্ছে যে লাস্ট মোমেন্টে যখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, আমরা দেখছি যে বেশ নির্বাচনের যেই 1-2 তারিখ থেকে শুরু হলো পুরো একটা মাঠ গরম, সেই মুহূর্তে কিন্তু অনেকের একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে নির্বাচন দিন বড় একটা হাঙ্গামা হতে পারে, বা এই হাঙ্গামাটা যারা যে আওয়ামী লীগ পালিয়েছে তাদের সাঙ্গভাঙ্গরা করতে পারে, এই ধরনের কিন্তু একটা রিমার্কও ছিল। এখন দেখা গেছে যে ওইটা আসলে উনি উত্তীর্ণ করেছেন এবং প্লাস হাঙ্গামাটা হওয়ার সম্ভাবনার থেকে কিন্তু হয় নাই, এটা বড় কথা না। কিন্তু আওয়ামী লীগের যে ডিজিটাল যারা তৈরি করেছেন তারা ওইদিকে পারে না, কিন্তু আবার চেষ্টা করেছে তারা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া দিয়ে। এখানে যেটা আমি একটু বলতে চাই যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এই ক্ষেত্রে হ্যাঁ ভোট এবং না ভোটে কিন্তু দুটো পক্ষই কিন্তু তারা সমানভাবে কিন্তু প্রচারণা চালিয়ে গেছে। এটা তো আপনি দেখেছেন, যেটা হচ্ছে যে হ্যাঁ ভোট না ভোট নিয়ে তো সোশ্যাল মিডিয়া একটা ঝড় উঠেছে। প্লাস তার সাথে সাথে কিন্তু এই যে আওয়ামী লীগের যে পেজগুলো এখনো ব্যবহার হচ্ছে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে দেশের বাইরে ইন্ডিয়া থেকে হয় এবং বিদেশের প্রবাসী বিভিন্ন জায়গা থেকে এখনো তাদের অনেক হাজার হাজার পেজ আছে। এই পেজগুলো থেকে তারা চেষ্টা চালিয়েছে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করার জন্য, যে নির্বাচনে আপনারা ভোট দিতে কেউ যাবেন না, এটা ভোট নয়, এই ধরনের একটা চলেছে। এবং না ভোট দেওয়ার পক্ষে বেশিরভাগই একটা রিমার্ক ছড়ানো হয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই কাজে লাগাতে পারে নাই, সোশ্যাল মিডিয়াটা কাজে লাগাতে পারে। শেষ পর্যন্ত কিন্তু আপনার ডক্টর ইউনূস সরকার আমি মনে করি যে সে উত্তীর্ণ, এবং নির্বাচন কমিশন যেটা বলেছিল যে আমরা যথাসাধ্য নিরপেক্ষ ভূমিকা রেখে 60% ভোট কাস্টিংয়ের মাধ্যমে চেষ্টা করবো আমরা এই নির্বাচনটা জনগণের কাছে উপহার দেওয়ার জন্য। তারা তো যদি 59.5% যদি আগায় তাহলে 60% হয়ে গেছে, তো এটা তো না বলার কিছু নেই। আর যেখানে হাফ ভোট আপনার 4,80,00,000-এর কাছাকাছি, সেখানে তো সরকার একটা জিতেছে। আমি মনে করি সরকার তো তাদের ওয়াদা রক্ষা করতে পেরেছে। দ্বিতীয় ধাপ হচ্ছে যে আরেকটা হচ্ছে যে নির্বাচন হওয়ার পর 209 আসন নিয়ে বর্তমান যে বিএনপি ক্ষমতা গ্রহণ করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব অবশ্যই যাচ্ছেন, তাকে অভিনন্দন জানায়। এবং প্লাস একটা জিনিস মাথায় রাখবেন, মোদি চিঠি দিয়েছেন বা তাকে টেলিফোনে বার্তা জানিয়েছেন, যেভাবে হোক এটা গতানুগতিকভাবে সরকারি ও রাষ্ট্রীয়ভাবে এটা সব দেশে জানে, এটা কোনো আমাদের কিছু না। এটা নেপালও জানাবে, পাকিস্তানও জানাবে, সবাই রাষ্ট্র যখন দায়িত্ব নেয়। ভারতও যদি নিত, এটা বাংলাদেশ থেকে অভিনন্দন যেত। এটা হয়ে থাকে স্বাভাবিক ক্ষেত্রে। রাজনীতির প্রেক্ষাপটটা এবং রাজনীতির যে ওইটা হিসাবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি পরবর্তী সময়ে ভারতের সাথে একটা দীর্ঘ সম্পর্ক গড়ে তোলা, আবার ব্যবসা বাণিজ্যের কাছে, এটা একটা পরের হিসাব। কিন্তু একটা নতুন সরকার যখন গঠন হয়, সেই সরকারকে আমরা স্বাভাবিক ক্ষেত্রে যদি ধরেন আপনি একটা
আপনি তো ধরেন বিভিন্ন সংগঠন করেন, আবৃত্তি সংগঠন, যদি আপনি ভালো একটা সংগঠনের প্রেসিডেন্ট হন, স্বাভাবিক কিন্তু আমরা তো একটা যতই ইয়ে থাকুক, হ্যাঁ দুজন থাকুক, কিন্তু অভিনন্দন জানা ফেসবুকের মাধ্যমে হলো যে সুমাকে না আসলে আমি জানতে চাচ্ছি যে পরবর্তী যেহেতু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, যে ভারতের সাথে আমাদের যে চলমান অস্থিরতা সেটা নিরসন উন্নতির দিকে যাবে কিনা, না এটা মানে আপনি কি মনে করছেন? শোনেন, যেহেতু একটা ভারত যত বলি আমরা পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, এবং তাদের সাথে আমাদের মানে পার্শ্ববর্তী বলতে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, এবং ভারতের সাথে তো আমাদের নতুন কিছু না, এটা তো দীর্ঘ সময় তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক আলাপ আলোচনা সব দিকে হয়ে আসতেছে। এটা হয়তো একদিকে না হলে একদিকে উন্নতি হবে, এটা তো আপনাকে হাইলাইট করা মানে হাইড করার কিছু নেই যে আপনি ভারতের সাথে তার উন্নত হবে না, কেন হবে না, হ্যাঁ এখানে হাইটের কিছু নাই। এটা আজ না হোক কাল একদিকে না একদিকে হবে। রাজনৈতিকভাবে সম্পর্ক যখন গড়ে উঠবে তখন আপনার ব্যবসা বাণিজ্য কিছু ছাড় দিয়ে হলো করবে, বাংলাদেশ থেকে যাবে বা ভারত থেকে ওই দেশে আসবে, এটাই স্বাভাবিক, যেহেতু এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এটাকে আপনাকে অতটা ছোট করে দেখার কিছু নেই। উন্নতি সবার সম্পর্কে রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার গঠনের পরে হয়ে থাকে, এটা হবে। আমি এখন চলে যাচ্ছি আবারও সিনিয়র সাংবাদিক কিরণ শর্মার কাছে। দৃষ্টি এখন মন্ত্রিসভায়, এমপিদের শপথ আগামীকাল। আসলে কারা কারা থাকছেন মন্ত্রিসভায়, বা আসলে আমরা নতুন কি চমক পেতে যাচ্ছি? ধন্যবাদ। আমরা এই বাংলা খবর পত্রিকার আয়োজনে যে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আমরা নিয়মিত যে পর্যালোচনা করে থাকি, আমরা এখানে গণমাধ্যম কর্মীরা যে সংবাদগুলো রাষ্ট্রে ঘটে যাওয়া এবং সমাজে বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আমরা এখানে সংবাদ পর্যালোচনা করে থাকি। তো বিশেষ করে এই নির্বাচনের পর আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন পূর্ববর্তী সময়ে আমরা সংবাদ পরিবেশন করেছি, নির্বাচনের পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের যে সকল কর্মকাণ্ড সেগুলো আমরা আলোচনা করেছি, সমালোচনা করেছি। এখন আসছে একটি নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আমরা এই 2-1 দিনের মধ্যে আমরা দেখতে পাবো যে সরকার গঠন করা হয়েছে। সেখানে আমাদের ধারণা যে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃত্বে তারেক রহমান রয়েছেন, তারেক রহমানের যে এই দেশে দীর্ঘ দিন পর বাংলাদেশে ফিরে আসা অন্তর্বাস থেকে, এটা হলো বাংলাদেশ থেকে যিনি লন্ডনে দীর্ঘদিন বসবাস করে আসছেন রাজনৈতিক কারণে, যখন দেশে এসছেন যে একটা বিশাল প্রোটোকল এবং জনগণের বাঁধ ভাঙ্গা জোয়ারের মধ্য দিয়ে যেখানে গিয়েছেন সেখানে বিশাল সমাবেশ, এবং তার এই সমাবেশে যে তার পরিপক্ক বক্তব্য, তিনি যে সকল বক্তব্যগুলো দিয়েছেন, আমার মনে হয় ওই বক্তব্যগুলো দেশের মানুষকে আশান্বিত করেছে, মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী অতীতে যে ক্ষমতা তার মা, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন 1991 সালে দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন এবং দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি একজন মুসলিম নারী প্রধানমন্ত্রী, এই যে তার যে দেশ পরিচালনার যে অভিজ্ঞতা সেটা তিনি তারেক রহমান খুব কাছ থেকে দেখেছেন। এবং 2001 সালে যখন বিএনপি নেতৃত্বাধীন জোট যখন ক্ষমতা আসে, তখনও অনেক ক্ষেত্রে এই রাজনৈতিক দলের পরিচালনার জন্য তারেক রহমান দায়িত্বে ছিলেন। এই অভিজ্ঞতাটার মধ্য দিয়ে যে এখানে যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন দলে, তাদের পরামর্শে এবং নতুনদের বুদ্ধিমত্তা, এই দুটোকেই তিনি কাজে লাগাতে পেরেছেন। আমাদের মনে হয় এবার যে নতুন ভোটাররা এই দলের ভাগ্য ঘুরিয়ে দিয়েছেন। তো কাজেই আগামী সরকার আমরা মনে করি হবে যে নতুন এবং পুরানদের নিয়ে, পুরনো যারা রাজনীতিবিদ যারা আছে তারা তাদের অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের ধ্যান ধারণা, এই দুটোকে মিলিয়েই একটি সরকার গঠন করবে, এটি আমরা আশা করি।
আর যে বিষয়টি যে আমরা লক্ষ্য করছি যে যারা নতুন নতুন একদম রাজনীতিবিদ যারা এবারে নির্বাচিত হয়েছেন, বিশেষ করে তারেক রহমানও এবছর প্রথম নির্বাচিত সাংসদ, কিন্তু যদি দেশে থাকতেন তিনি এর আগেও নির্বাচন করতেন। তার বয়স 60 বছরের অধিক, যে একটা পরিপূর্ণ এখন বার্ধক্যের যেটা আগে বলা হতো যে 60 বছরের উপরে বার্ধক্য, তো সেই হিসেবে সে একজন পরিপক্ক রাজনীতিবিদ। আমরা মনে করি সেই সুদক্ষ বুদ্ধিমত্তা চিন্তা চেতনাকে ধারণ করে নতুন প্রজন্ম এবং পুরনো যারা অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন তাদেরকে নিয়েই সরকার গঠন করবেন। তো এরই মধ্যে আমার কামাল ভাই যেটা বলেছেন যে স্বাভাবিক কারণে একটা দল একটা দেশ একটা নির্বাচন হলে যারা নির্বাচিত হন পার্শ্ববর্তী দেশগুলো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও সেখানে অভিনন্দন জানাতে পারেন, জানিয়েছেন। পাকিস্তান জানিয়েছেন, ভারত জানিয়েছেন, নেপাল জানিয়েছেন, ভুটান জানিয়েছেন, তারপরে মালয়েশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন। এইটা তো ভালো, কিন্তু এইটা আমাদেরকে ভালোটা তখনই আমরা দেখতে পাবো যখন ক্ষমতায় আসীন হয়ে, যখন এই দেশের রাজনৈতিক অবস্থা, দলীয় কাঠামো এবং দেশ পরিচালনা দক্ষতা এবং বৈদেশিক কূটনীতিক এই সকল বিষয়গুলো সম্পূর্ণ বিষয়গুলো মিলেই যখন দক্ষতার সাথে দেশটা পরিচালনা করতে পারবেন, তখনই আমরা মনে করব যে জনগণের আকাঙ্ক্ষা, জনগণ যেটা চেয়েছিল সেটাই প্রতিফলন ঘটাতে পেরেছে। আচ্ছা, মন্ত্রিসভায় কি চমক থাকছে বা কারা আসতে পারে বলে আপনি মনে করেন? মন্ত্রিসভায় ওই যে আমি বলছিলাম আলোচনায় যে চট্টগ্রাম থেকে যেগুলো আলোচনা শোনা যাচ্ছে, চট্টগ্রামে খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র রাজনীতিবিদ, তিনি আগেও বাণিজ্য মন্ত্রী ছিলেন। তারপরে আমাদের এই অঞ্চলে সালাউদ্দিন আহমেদ, তিনিও যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। তো এই মাপের রাজনীতিবিদরা তো থাকবেন, পাশাপাশি নতুনদের কিছু নতুন যারা আছে আলোচনা শোনা যাচ্ছে যে প্রতিমন্ত্রী হিসেবে বা কিংবা উপমন্ত্রী সাইদ আল নোমান, এরকম পর্যায়ের। ঢাকা থেকেও দেখা যায় যে আমাদের সেরকম যে যারা আছেন বিএনপির মধ্য থেকে, ওখানে শহীদুদ্দিনের নাম শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন। এরকম আলাপ আলোচনা জল্পনা কল্পনা অনেকটা থাকবে, কিন্তু সর্বশেষ যখন চূড়ান্ত, আর এগুলো তো নীতি নির্ধারণী, দলীয় নীতি নির্ধারণী ফোরাম থেকে এবং দলীয় চেয়ারপারসন যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সাথে পরামর্শক্রমেই এরকম একটি এই মন্ত্রিসভা গঠন করবেন। তবে এই মন্ত্রিসভার অবশ্যই একটা নতুন চমক থাকবে, যেহেতু এই বাংলাদেশে এই 35 বছর, যেটা আপনি ইতিমধ্যে আপনি জেনেছেন, 35 বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী। এইখানে দায়িত্ব পালনের, এখানে মাথায় যিনি থাকেন তার দায়িত্ব পালনে অনেকটা নতুন করে চাপ থাকে। যে একটা দলের ক্যাপ্টেন থাকেন কিন্তু ভালো খেলেন, কিন্তু ওই ক্যাপ্টেনের চাপটা সেই সময় খেলতেও অনেক সময় নানাবিধ চাপ থাকে। তো সেই কারণেই যিনি প্রধান থাকেন তিনি তাকে এই বিষয়টি অত্যন্ত সুদক্ষ এবং বিচক্ষণতার সাথে বিবেচনা করে এই দায়িত্ব দেবেন, এবং তারা অনেকটা না পুরোটাই এই প্রধান যে মন্ত্রী যিনি হবেন তার নিকট দায়বদ্ধ থাকবেন। কাজেই সেই বিষয়টি মাথায় রেখেই মন্ত্রিসভাটা গঠন হবে। এখানে একটা জিনিস দর্শক আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সমাজ যেটা বলে যে মন্ত্রী পরিষদের চমক, আমরা চমক দেখতে চাই। তবে এখানে একটা বিষয় আছে, আমরা এমন চমক দেখতে চাই না যে চমকটা বিগত সময়ে আওয়ামী লীগ যে মন্ত্রীগুলো দিয়ে পাগল ছাগল কিছু মন্ত্রী বসানো হয়েছে, যেগুলো নিয়ে পুরো জনগণ একটা এবং সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতা আছে বলে তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে যে আসলে দায়িত্ব বা কাণ্ড জ্ঞানহীন আসলে কথাবার্তা আমরা চাইবো যে মন্ত্রিত্ব যারা অনেক মন্ত্রী এমপি কিন্তু তারা সমালোচিত হয়েছে। এবং আপনি জানেন যে টাকলা মুরাদ থেকে শুরু করে আরো কত মুরাদের কাহিনী, কিচ্ছা কাহিনীগুলো বলে শেখো নাই। ইভেন আমাদের দেশের সবচেয়ে আমরা যাকে বলতাম যে বিএনপির দপ্তরমন্ত্রী বলতাম তাকে আমরা সাফাবাজের জন্য রাখা হয়েছে হাসান মাহমুদ, ডক্টর হাসান মাহমুদ। এই যে তাকে মন্ত্রিত্ব বলতো একটা ইয়ে লাগে, কারণ এই একজন মন্ত্রিত্বের জায়গা থেকে তাকে
কথা বলতে হবে এবং দায়িত্ব জ্ঞান নিয়ে কথা বলতে হবে। কাণ্ডহীন জ্ঞানী সারাক্ষণ মানে সকাল থেকে শুরু অন্য করে একটা দলকে আক্রমণ করে কথা বলে, সকাল থেকেই মনে হয় যেন ওই যে আপনি জানেন যে ওই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, নাসিরুদ্দিন পাটোয়ারি, তো মির্জা আব্বাস একটা কথা বলতো যে মানুষের সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ ডাকে শুরু করে, আর সে পাটোয়ারি সকালে নামাজ পড়েই মির্জা আব্বাস আমার বিরুদ্ধে শুধু গালাগালি। হ্যাঁ, তো এখন ওই হাসান মাহমুদেরও মনে হচ্ছে এটা মনে তাকে দায়িত্ব দিয়েছিল যে তুমি ঘুম থেকে উঠে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলা শুরু করো। হ্যাঁ, আমরা এই ধরনের এক্ষেত্রে আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে ইতিমধ্যে কিন্তু এনসিপির অনেক নেতাই কিন্তু বিতর্কিত হয়েছেন তাদের নানা কর্মকাণ্ডে। কেউ কেউ বলছে তাদের অনেকেই কিন্তু টাকা বা সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছেন, এবং অনেকে আছে তারা কিন্তু এই যে বেফাস কথাবার্তা বলা, যে মির্জা আব্বাসের ক্ষেত্রেও কিন্তু তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন পাটোয়ারি সাহেব, তিনিও কিন্তু বলেছিলেন। এত জল্পনা কল্পনার মধ্যেও কিন্তু 6 জন নেতা যাচ্ছেন জাতীয় সংসদে। তারা কি আসলে এই যে এখন সংসদে যাওয়ার পরবর্তী সময়গুলোতে, দায়িত্ব পাওয়ার পরবর্তী সময়গুলোতে তারা কি আসলে সংযত হবেন? এটি সব ক্ষেত্রে মানে কথাবার্তা থেকে শুরু করে দুর্নীতিতে আসলে কি মনে করছেন আপনি? দেখেন, আমরাও কল্পনার বাইরে ছিলাম যে যেটা হচ্ছে যে তরুণদা প্রথমে বলছে যে এনসিপি একটা ছিল দুধের বাচ্চা, মানে দুধ খাওয়া শুরু হয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে থেকে যে তারা নতুন একটি ওই তো দুধের বাচ্চায় মানে জন্ম ভূমিষ্ঠ হয়েছে মাত্র, কিন্তু আপনার কল্পনার বাইরে যে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি দেখেন তাদের আগে 23 বছরের একটা দল ইসলামী আন্দোলন, 23 বছর তারা রাজনীতিতে এসেও তারা এখন পর্যন্ত তারা 2টা আসন পাইতে কষ্ট হয়েছে তাদের, কখনোই তারা পায় নাই। অথচ এনসিপি এই বছর একটা পেয়েছে তারা। হ্যাঁ, আর অথচ এনসিপি তারা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তারা মানে 6টা আসন তারা পেয়েছে। জনগণ তাদেরকে যাই যে ভোট পাইছে, জামাতের সাথে জোট বেঁধে হোক যেভাবে হোক তারা 6টা আসনে তারা আসন করছে। এখন প্রশ্ন হলো যে ওইটাই আপনার যে তাদেরও এই এনসিপি বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। মানুষ যতটা আশা করেছিল যে 5ই আগস্টের পর তারা দেশের একটা যে ফেসিবাদকে দৌড়ানো থেকে শুরু করে 5ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে তারা মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছিল, কিন্তু পরবর্তী দেখা গেছে যে তাদেরকে আবার ভূমি করা শুরু করেছে জনগণ। কেন করতেছে বিতর্কিত, সেটা কিন্তু আমি নয়, আমি এখন বলতেছি না, সেটা কিন্তু হাদি বেঁচে থাকতেও একটা বক্তব্য বলেছিল যে এনসিপিরও দোষ আছে, এনসিপিও কিন্তু তারা করাপশনে জড়িত হয়ে গেছে। এটা কিন্তু হাদি কয়েকবার বলেছে কথাটা। তো এই বিষয়টা আমিও স্বীকার করি এবং সবাই স্বীকার করবে, এনসিপির কিছু লোকদের কারণে এনসিপি বিতর্কিত। হ্যাঁ, তবে যারা আমি শুরু থেকে যে দলটা আসলে জনগণের ভালোবাসা অর্জন করেছিল, হ্যাঁ, এখন সেখান থেকে অনেকটাই ম্লান এবং তারা ধরে রাখতে পারেনি সেটা। এবং তাদের বিশেষ করে আমি মনে করি তাদের এই যে তাদের এনসিপি থেকে কিন্তু বেশ কয়েকজন কিন্তু স্বচ্ছ পদ্ধতি করে চলে গেছে, ডক্টর তাসলিম যারা আরো কয়েকজন এগুলো চলে গেছে। হ্যাঁ, এই যে এরা কেন চলে গেল, কি কারণে চলে গেল, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার দরকার ছিল। তারা সেটাকে দেখে নাই, তারা না দেখে তারাও বিদায় দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আসলে ঠিক হয় নাই। আমি মনে করি এনসিপির উচিত ছিল তাদেরকে রাখা, এবং এনসিপির এই দোষ অপরাধগুলো তারাও কিন্তু ক্ষমা চাওয়া দরকার। তাদের দোষ তারা দেখে নাই। তাদের উচিত ছিল যে এই সংসদে আসার আগে, যাওয়ার আগে, নির্বাচন করার আগে তারা ক্ষমা চাওয়া উচিত ছিল জনগণের কাছে, যে আমরা ক্ষমা চাচ্ছি ভুল ত্রুটির জন্য, কিন্তু তারা চায় নাই। তারপরে তাদেরকে মানুষ মানে জোটের মাধ্যমে তারা 6টা আসন পেয়েছে। আমরা এখন আশাবাদী তারা তো যেগুলো যে তরুণ 6 জন একেবারে তরুণ তারা যাচ্ছে সংসদে, তো জাতীয় সংসদে যে গুরুত্বপূর্ণ একটা জায়গা যাবে, আশা করি তারা সংযুক্ত হবে। আমি সেটা চাই যে তারা আসলে নতুন হিসেবে তারা অভিজ্ঞতা সঞ্চয় করুক, এবং সেই সাথে তারা যেন দুর্নীতি থেকে দূরে থাকে এবং জনগণের ভালোবাসা যেন তারা এটা আমি এই জায়গাটাতে। এবং আমরা এই বাংলা খবরের মাধ্যমে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সরকার, নতুন সরকার হবে, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে, মন্ত্রিত্ব আসবেন, নতুন মন্ত্রিত্ব দিবেন, নতুন মন্ত্রিত্ব নিয়ে। তো আমার অনুরোধ থাকবে, মানে মন্ত্রিত্ব পদগুলো যাদেরকে বন্টন করা হবে, যাদেরকে যে দায়িত্ব দেবে, তারা যেন ওই পদের পারদর্শী হয়। এবং এখন আমরা চাই না যে বিদেশে একটা জিনিস দেখবেন, ইউকেতে, মানে ইউরোপের রাষ্ট্রগুলোতে দেখবেন, ইউরোপ কান্ট্রিগুলোতে দেখবেন, মন্ত্রিত্ব তাকে দেওয়া হয় যদি ধরেন
আইনমন্ত্রী, আইন বিশেষজ্ঞকে দেওয়া হয়। ওখানকার ধরেন যোগাযোগ মন্ত্রী তাকে এখানে বয়সটাকে বড় করে দেখা হয়, বয়সটাকে মনে করা তারা ওই যোগাযোগ ক্ষেত্রে তাদের কি আছে এক্সপিরিয়েন্স সেটা দেখে, তারা সেটা দেখে শুনে তারপর দেয়। এবং স্বাস্থ্যমন্ত্রী, আমরা চাই না যে ওই যে স্বাস্থ্যমন্ত্রীতে অস্বাস্থ্য লোক আসুক, যেটা হচ্ছে যে আপনার অসুস্থ লোক, যেটা আওয়ামী লীগ সরকার আমলে মালিক সাহেবের অসুস্থ একজন ওই গার্মেন্ট ব্যবসায়ী এনে দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। হ্যাঁ, আমরা ওই ধরনের লোক চাই না। আমরা চাই স্বাস্থ্যমন্ত্রীতে একজন অভিজ্ঞ ডাক্তার আসুক, স্বাস্থ্য বিষয় নিয়ে বুঝুক। হ্যাঁ, তারপরে আপনার ভূমিমন্ত্রীতে একজন, ভূমিটা কিন্তু আইন বিষয়, আইনের কাজ কারবার, সেখানে একজন আইনজীবীকে দেওয়া হোক, একজন ব্যারিস্টারকে দেওয়া হোক। হ্যাঁ, এখানে কোনো অন্য লোকদেরকে ভূমিটা দিলে বুঝবে না। আমরা এই পদগুলো মানে এই মন্ত্রিত্ব পদ যে যেটাতে অভিজ্ঞতা, আপনি গণপূর্তিতে যে ইঞ্জিনিয়ার তাকে দেওয়া হোক, এবং যোগাযোগটাতে ইঞ্জিনিয়ার দেওয়া হোক। কারণ যোগাযোগটাতে কিন্তু আপনার রাস্তাঘাট নিয়ে বিষয়, সড়ক, জনপথ, রেল যে যেটা অভিজ্ঞ, যে যেটা নিয়ে লেখাপড়া করেছে সেটাতে যাক, সেটা দিলে মন্ত্রী পরিষদটা সুন্দর হবে এবং চালাতে পারবে। এখন অনভিজ্ঞ লোকগুলো এখন এই ক্ষেত্রে যদি আমি একটু বলি যে আপনাকে আমরা দেখেছি সঙ্গীত শিল্পী আসিফ আকবর, তিনি সারা জীবন কিন্তু গানই করে এসেছেন, কিন্তু এই যে হুট করে তাকে আপনার যে ক্রীড়াতে যে তাকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া বা বিসিবিতে যাই হোক তাকে দায়িত্ব দিয়ে দেওয়া, সেটা কতটুকু আসলে যুক্তিযুক্ত? ওইটা আমি এটাই বললাম, এটা তো আসলে মোটেই সম্ভব না। আপনি সঙ্গীত শিল্পী, তাকে সঙ্গীত সাংস্কৃতিক মন্ত্রণালয়ে যান, তাকে সাংস্কৃতিক মন্ত্রণালয় সে বুঝবে। এখন আপনি, সে তো ক্রীড়া সম্পর্কে তার কি অভিজ্ঞতা আছে, সে কি খেলাধুলা করছে কখনো? এটা আসলে চরম হাস্যকর। আমরা চাই যে ক্রীড়ামন্ত্রী পদটা এই যে গুরুত্বপূর্ণ, এটা একটা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্রীড়া দেশের বিদেশে যে খেলাধুলার বিষয়, এই ক্রীড়া মন্ত্রিত্ব ক্রীড়াবিদ থেকে আসুক, এবং যারা ক্রীড়া নিয়ে কাজ করেছেন, ওই বিসিবির পরিচালক ডাইরেক্টর ছিল অথবা খেলাধুলা করেছেন, সেখান থেকে উঠে আসুক, তাহলে সেই জায়গাটা সে বুঝবে সাংস্কৃতিক ক্রীড়া বিষয়টা। এখন আমি যদি ওই যে গানের শিল্পীরা এনে দেয় খেলাধুলাটা নিয়ে যায় গানে, তাহলে তো আমাদের অবস্থা ভালো হবে। আমি চাই যে পরবর্তী যারাই আসুক বা যারাই আসলে দায়িত্ব পাবে, যেন কোনো বিতর্কিত লোক যেন আসলে দায়িত্ব না পায়, সেটাই চাইবো। চলে এসেছে আসলে শেষের দিকে, আজ পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস। এক্ষেত্রে আমি আমার সিনিয়র সাংবাদিক কিরণ শর্মা ভাইয়ার কাছে জানতে চাইব, আজকে ভালোবাসা দিবস, ভালোবাসা শুধু যে একটা প্রেমিক প্রেমিকা জুটি তা কিন্তু নয়, পরিবারের সাথে, সন্তানের সাথে যে ভালোবাসা, সেটাও ভালোবাসা, বাবা মা সবাইকে নিয়ে আমাদের একটা পারিবারিক বন্ধন, সেটাও কিন্তু ভালোবাসার অংশ। আমরা আসলে এই যে যৌথ পরিবার থেকে একক পরিবারে এসেছি, এখন একক পরিবারে এসেও কিন্তু আমরা দেখছি যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বা অনেক সময় এই যে অর্থাৎ সব কিছু মিলিয়ে একটা অস্থির অবস্থা দেখা যায় যে পরিবারগুলোতে চলছে। এছাড়াও যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, আসলে ভালোবাসার শব্দটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি কেন? আসলে মুখে বললেও কিন্তু আমরা অন্তরে সেটা ধারণ করতে পারছি না কেন? ধন্যবাদ সোমা। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভালোবাসার পরিব্যক্তি শুধু একটি দিনকে কেন্দ্র করে নয়, যে আজকে যে বলা হয় যে বিশ্ব ভালোবাসা দিবস, আজকে প্রথম বসন্ত। মানুষের জীবনে প্রতিদিনই একটা বসন্ত, প্রতিদিনই আমাদের যে ভালোবাসা, অপরূপ যেই ভালোবাসার বন্ধন পৃথিবীর সৃষ্টি থেকে বহমানভাবে চলে আসছে। এই ভালোবাসার মধ্যে দিয়ে পৃথিবীতে এই এক দেশের সাথে এক দেশ, পরিবার একে অপরের সাথে, যে যৌথ পরিবার, একক পরিবার এবং প্রতিবেশী, সকলের সাথে সকল ভালোবাসার বন্ধন। এই বন্ধন থেকে আমরা বিভিন্ন যান্ত্রিক এবং রাষ্ট্রীয় এবং সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটে ভালোবাসার বন্ধন অনেকটা ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ দূরত্বে চলে গেছে। সেটাকে কেন্দ্র করে তাকে আমরা লক্ষ্য করে দেখেছি যে পরিবারের মধ্যে সেই ভালোবাসার ঘাটতি হয়ে যাচ্ছে। সেটা হলো যে আগে পরিবারের যে এই যে কেন হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রযুক্তি যেরকম মানুষের কাছে নিয়ে আসছে, প্রযুক্তি মানুষকে অনেক দূরে নিয়ে গেছে। যেমন আজকে আমরা এখানে বসে কথা, আজকে যে আলোচনা করছি, সেই সুদূর আমেরিকা থেকেও দেখতে পাচ্ছে। আর এক সময় যে কথা বলা হতো কিন্তু কেউ দেখতে পেত না, একটা চিঠি সে যেতে যেতে অনেক দিন। এই যে ভালোবাসা যে একটা অভিব্যক্তি, সেটা হলো দীর্ঘদিন লালন করা হতো।
হ্যাঁ। যে যারা মধ্যপ্রাচ্যে যে পরিবার পরিজনকে রেখে মধ্যপ্রাচ্যে যারা এই কর্মজীবী হিসেবে আমাদের দেশের লোকজন যারা আছে তারা দীর্ঘদিন অপেক্ষা করে থাকে যে তারা অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে পরিবার পরিজনদের হাসি ফোটানোর জন্য, একটু ভালোবাসার জন্য। এই যে ভালোবাসার জন্য আবার ওই ঘরের যে পরিবার যিনি যারা রয়েছেন তার স্ত্রী বোন ভাই তারাও তাকিয়ে থাকেন যে উনি উপার্জন করে দেশে অর্থ পাঠাবেন, যে সে শুধু আয়ের জন্য না, তার অর্থের মাধ্যমে চলার জন্য না, তার প্রতি একটা যে ভালোবাসার আকাঙ্ক্ষা অভিব্যক্তি সেটা কিন্তু তাদের মধ্যে জন্ম নিয়ে থাকে। যখন তিনি বিদেশ থেকে আসেন তখন এই যে তাদের যে ভালোবাসার মিলন পরিবর্তী এইটা কিন্তু তাদের মধ্যে একটা অন্যরকম ভাবে সৃষ্টি হয়, অন্যরকমভাবে আবির্ভূত হয়। কিন্তু আমরা এখন সম্প্রতি লক্ষ্য করি যে সেই যে দূরের থেকে কাছে চলে আসছে, কিন্তু কথার মধ্যে দিয়ে কিন্তু সেই পারিবারিক বন্ধন থেকে পারিবারিক ভাঙ্গন, সমাজে ভাঙ্গন, রাষ্ট্রে ভাঙ্গন, এই বিষয়গুলো আমাদের মধ্যে চলে আসছে। তো এটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা কোনো এটা তো একটি কারণে নয়, এটা বিভিন্ন কারণ আছে। যে সন্তান প্রতি মা বাবার ভালোবাসা, মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা, দাদা দাদির ভালোবাসা, এই যে ঘরের মধ্যে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, এই মা বাবার ভালোবাসা, এগুলো আস্তে আস্তে এগুলোকে আমরা কোনো ছোটোখাটো ঘটনাকে কেন্দ্র করে যে একটু ভুল বোঝাবুঝি, এটা কিন্তু আমরা দেখা যায় এটাকে শক্ত করে দেখা হলো। আবার এটাকে দেখা যাচ্ছে যে এটাকে সহজভাবে জিনিসটাগুলোকে অ্যাভয়েড করা যায়, যেটাকে বলা হয় যে ভুল ত্রুটি করে মানুষের যে কবি আগে পরিবারে ছাড় দেওয়া হতো, বেশি ছাড় দেওয়া হতো। দেখা গেলো যে পরিবারে বড় ছেলে কাজ করেন না, ছোট ছেলে কাজ করেন, কিন্তু বড় ছেলেকে সেই জন্য পরিবার থেকে সরিয়ে দেওয়া হতো না। আবার ছোট ছেলে যখন কাজ করতো না, বড় ছেলে ছোট ভাইকে সরিয়ে দিত না। এখনকার বিষয়টা হয়ে গেছে যে সেলফিশ, যেটা হলো আমাদের মধ্যে যে আত্মকেন্দ্রিক, যে আমরা নিজেরটাই আমরা দেখি, পরের বিষয়টা দেখা হয় না। তো আমরা মনে করি যে ভালোবাসা যে দিবসটা শুধুমাত্র ফুল দেওয়ার মধ্যে দিয়ে সীমাবদ্ধ থাকবে না। এই ভালোবাসাটা যে আমাদের যেখানে লিকেজ, যেটা আমাদের গ্যাপ হয়ে যাচ্ছে, যেখানে ভালোবাসার বন্ধন থেকে আমরা সরে যাচ্ছি, সেই বিষয়গুলো প্রতিটা পরিবারের যে আজকের দিবসকে কেন্দ্র করে যে আমাদের আগে প্রথমে শুরু করতে হবে আমার ঘর থেকে। আমার ঘরে যদি আমি এই ভালোবাসার যে শিখা, ভালোবাসার বহিঃপ্রকাশটা যদি আমরা প্রত্যেকটা পরিবারে যে আনতে পারি, যে সেটা কিভাবে সম্ভব, সেটা কাউকে না কাউকে এখানে ছাড় দিতে হবে। যে হ্যাঁ আমি ভুল একটা করিনি, আবার একটা ভুল করেছি, এইটাকে অন্যরা আবার মানিয়ে নেওয়া। আবার কেউ বলছে যে ভুল না করেও ভুলটাকে ঠিক আছে, যাতে জটিলতা সৃষ্টি নেই দেখে স্বীকার করি, এটা খাপ খাইয়ে না মানিয়ে নিয়ে সংসারের মধ্যে শান্তি শৃঙ্খলা আনা, পরিবারের মধ্যে এই শৃঙ্খলার শান্তিটা যদি আনা যায়, সেইটাই হচ্ছে ভালোবাসার আজকের দিনে সফলতা। আমরা শুধু ওই যে একটা ফুল নিয়ে যে একজন তার স্বামী স্ত্রীকে দিল, স্ত্রী স্বামীকে দিল, বা প্রেমিক প্রেমিকারে দিল, এই জায়গায় আমরা আবদ্ধ থাকতে চাই না। আমরা মনে করি এই ভালোবাসার পরিবৃত্তি আমাদের সে আগের মতো ছড়িয়ে পড়ুক, আগের মতো আমাদের মধ্যে প্রত্যেকের উদ্ভাসিত হোক, যে এই ভালোবাসার বন্ধন চিরকাল পরিবার, সমাজ তথা দেশের মধ্যে আমাদের জাগরুক হোক আবার নতুন করে, এমনটাই আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি একটু সংক্ষিপ্তভাবে আমি সিনিয়র সাংবাদিক পারভেজ ভাইয়ার কাছে জানতে চাইব যে আজকে ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন, প্রতিটি দিবস বা আসলে এই যে বসন্ত, যে আজকে একটা দিন আমরা পালন করলাম এবং এরপর ভুলে গেলাম, আমাদের মধ্যে আর এ নিয়ে আসলে কোনো বোধই থাকলো না যে বসন্তটা আসলে সারা বছর বা জীবনের জন্য নয় কেন, রংটা আমরা ছড়িয়ে দিতে পারি না কেন? হতে পারে এটা ভালোবাসার মাধ্যমে, হতে পারে ভালো কিছু কাজের মাধ্যমে, বা আমরা পরিবার বা পারিবারিক ভালোবাসা থেকে আসলে আমরা মা বাবারা সন্তানের কাছ থেকে অথবা সন্তান মা বাবার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কেন? মানে কোথায় আমাদের আসলে এই ঘাটতি? ধন্যবাদ। যেটা হচ্ছে যে আজ পয়লা ফাল্গুন দিয়ে শুরু, ভালোবাসার দিবসটা নিয়ে আমার কাছে একটু মানে অন্যরকম লাগে। অন্যরকম বলতে আজ যে ভালোবাসার দিবস সেটা আমার মাথায় ছিল না, এটা হচ্ছে এক নম্বর।
কেন মাথায় নাই? কারণ বর্তমান প্রেক্ষাপটে যে ধরনের একজনকে ফুল দেওয়া নেওয়া প্রেম ঘুরা, এটা আসলে বাস্তবে আমি আজ থেকে 20 বছর আগেও দেখিনি। আমার মধ্যে ওইটা এই বিষয়টা আমি কখনো মাথায় আমার আসে নাই। আমাদের শফিক ভাই শফিক রহমান ভাই যে সে টকশো লাল গোলাপ শুরু করেছিল, সেটা অবশ্য আমার মনে আছে। তবে এই যে ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারিটাকে উনি যে এমনভাবে এটাকে আগলায় ধরে মানে ছড়াই দিবে, মানে তখন থেকে আমরা দেখেছি যে ভালোবাসার দিবসটার অনেকটাই কিন্তু প্রচলন হয়েছে। তবে হ্যাঁ, শফিক রহমান ভাইয়ের যে টকশো লাল গোলাপের যে ভালোবাসা ছিল, এই ভালোবাসা এখন নাই। কিন্তু উনি কিন্তু টকশো লাল গোলাপটা কিন্তু সারা বছর চালিয়েছেন এবং সেটাকে সবসময় ভালোবাসা দিবস হিসেবে উনি মনে করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা যখন আসতো তখন লাল গোলাপ হয়ে এটা আমার পছন্দের একটা অনুষ্ঠান ছিল, তো আমিও দেখতাম। তো সবচেয়ে পছন্দ কিন্তু আজকে কেন এই ভালোবাসার দিবসের দিনে ভালোবাসাটাকে আমরা ভালোবাসার দিবস পালন করছি, বাট ভালোবাসার দিবসটা পালনের পাশেই আমরা কিন্তু এটা মাথায় রাখছি না যে সামাজিক একটা অবক্ষয় দাঁড়াচ্ছে। হ্যাঁ, এটা কেন দাঁড়াচ্ছে, কি কারণে? এই জায়গাটা আমরা আমাদের পরিবার থেকে কখনোই আমরা শিক্ষা নিচ্ছি না। এবং বর্তমান প্রেক্ষাপটে দেখবেন এই যে বাবা মারাও, মানে যাদের বয়স ধরেন ছেলে মেয়েদের বয়স ধর এখন 18-20 বছর 22 বছর। আমি যদি এক্ষেত্রে একটা কথা বলি যে এই ভালোবাসার শব্দটার আড়ালেও কিন্তু অনেক প্রতারক কিন্তু লুকিয়ে থাকে। এটা আমি আসছি, যেটা আমরা সহজ কথায় বলতে পারি যে ভালোবাসার অভিনয়টা, এই বিষয়টাই আমি আসছি। যেটা হচ্ছে যে দেখেন, আমাকে অনেক সময় অনেক আমার বন্ধু বান্ধবরাই বলে, ফোন করে, বন্ধুরা বলছে এই তুমি কবিতা লেখো, সব প্রতিবাদী, রাজনীতি রাষ্ট্রনীতি এগুলো নিয়ে কেন সবসময় একটু ভালোবাসার কবিতা লিখতে পারো না? তা আমি বললাম যে ভালোবাসা তো এখন আর নেই, এখন ভালোবাসা নেই। তার কাকে নিয়ে লিখবো? কি কি বাবা মাকে নিয়ে লিখবো বা পরিবারকে নিয়ে লিখবো? কাকে নিয়ে লিখবো? আমার ভালোবাসা থাকতে হবে। আর যে ভালোবাসাটা আমার মধ্যে আছে সারা জীবনই আছে আমার পরিবারের জন্য। হ্যাঁ, আমি ক্ষণিকের ভালোবাসার জন্য আমি আমার মানে স্বপ্নটাকে কি করতে পারি না, বিসর্জন দিতে পারি না। আমি ক্ষণিকের এই ঘন্টাখানিক ভালোবাসার জন্য আমার ইজ্জতটাকে আমি মানে পরিণত করতে পারি না। হ্যাঁ, আজকে দেখেন 14 ফেব্রুয়ারি আপনারা দেখবেন, কালকে পত্রিকায় অবশ্যই কোথাও না কোথাও দেখবেন এই ভালোবাসা দিবসে কোনো ঘটনা ছোটখাটো ঘটে গেছে ছেলে মেয়েদের মধ্যে। তো আমি চাই এই সামাজিক অবক্ষয়টা থেকে ফিরে আসো। প্রথমত এই ভালোবাসার সম্পর্কটা যে আজকে যে 14 ফেব্রুয়ারি আজকে ভালোবাসার দিবস তা নয়, প্রতিদিন প্রতিক্ষণে ভালোবাসা তৈরি হোক, সেটা পরিবার থেকে গড়ে উঠুক এবং পরিবার থেকে বাবা মাই শিখে তুলুক যে তোমার শুধু একদিনে ভালোবাসা নয়, তোমার ভালোবাসাটা প্রতিক্ষণে থাকবে, প্রতিদিন থাকবে, প্রতি বছরে থাকবে, প্রতি 365 দিনে ভালোবাসা হবে তোমার সবার সাথে। হ্যাঁ, এখন আমরা সেই জায়গাটাই তৈরি করতে পারতেছি না। আমি মনে করি যে ইদানিং আমি দেখেছি বাপ মারাও সেভাবে বাচ্চাদেরকে গড়ে তোলে না, যে ভালোবাসাটা কিভাবে গড়ে তুলতে হবে, গড়ে তুলতে পারছে না। তো এটা কি কারণে? এটা হচ্ছে যে আজকে আমরা যদি বলি, এটা একদিকে আমাদেরকে সোশ্যাল মিডিয়া যতটা মানে পৃথিবীটাকে কাছে এনে দিচ্ছে, ততটাই আমাদের মধ্যে হিংসত্ব তৈরি করেছে। মানে পৃথিবীটা আমাদের কাছে, ওই যে কবিতার ভাষায় বলতে হবে যেটা হচ্ছে যে আপনি পৃথিবীটা হাতের মুঠোয়, হ্যাঁ, কিন্তু আবার আমি অনেক দূরে। হ্যাঁ, এখন এই দূর থেকে আমাকে কাছে আসার জন্য চেষ্টা করতে হবে। ভালোবাসাটাকে আমি 365 দিনে তৈরি করতে হবে। প্রিয় দর্শক, সবাইকে পহেলা ফাল্গুনের আবারও শুভেচ্ছা। সেই সাথে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আমাদের মনে রাখতে হবে ভালোবাসা শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা মানে একটি পরিবার, মা বাবা সন্তান ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকা, সেই সাথে আত্মীয় স্বজন সবাইকে নিয়েও কিন্তু থাকা। নিয়মিত এই আয়োজনটি দেখতে হলে চোখ রাখতে হবে দৈনিক বাংলা খবর পত্রিকার পেজে এবং সেই সাথে আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানতে পারেন এবং আপনারা যদি অংশ নিতে চান অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশা জানিয়ে আমি সোমামুদ সত্যি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।